নিধিকে দেখলে যে কি পাগল পাগল তা পলাশ আর তার আল্লাহই জানে। মেয়েটা তার সাথে কথাও বলে না। আজকে পলাশের ইচ্ছা করছে মরে যেতে। এত কষ্ট আর কতদিন সয়ে যাবে? পুরুষ বলে কাউকে কখনো পলাশের বুকের পাহাড় সম কষ্টের কথা বলা হয়নি। 33 বছরের এই ছেলেটাও যে মাঝরাতে ফুপিয়ে কাঁদে এটা কেউ দেখেনি। নিধিকে দেখে পলাশের মনে হয়েছে ঠিক আগের নিধি। একবারও মনে হয় না বিয়ে হয়েছে। কিন্তু তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে। নিধির বিয়ের দিন রাতে পলাশ যেভাবে কেঁদেছিল কেউ দেখলে ভাবতো ছেলেটা বুঝি পাগল। সে নিধিকে পায়নি, এই পুতুলটা আর কখনো তার হবার না। পুতুল এখন অন্য কারোর, কিন্তু নিধি এখন তার সামনে কলেজে চাকরি করবে। কথা বলা যাবে না, ভালো করে দেখাও যাবে না। তার কি কষ্ট হবে না? পলাশের নাকের পাটাতন ফুলের ঠোঁট মৃদু কেঁপে ওঠে। বোবা কান্নায় চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে যায়। মোবাইল হাতে নিয়ে নিধির কলেজ ড্রেস পরার ছবিটা দেখে। কিছুক্ষণ দেখার পরে মোবাইল স্ক্রিনে ভেজা ঠোঁট শুয়ে দেয়। গালের সাথে ছবিটা মিশিয়ে ফিসফিস করে বলল, আমি কেন এক জীবনে আমার ভালোবাসাকে পেলাম না? এই একলা ঘরে কেন নিধি নেই? আমার বুকে কেন নিধি ঘুমায় না? এই প্রেমিকের এমন সব প্রশ্নের উত্তর কে দেবে? পলাশ উত্তরের আশা করে না। হাত দিয়ে বালিশ খামচে চুপচাপ চোখের পানি ফেলে। যাকে পাওয়া যাবে না তার প্রতি কেন এত ভালোবাসা? বিধাতা কেন তার সাথে প্রণয়ের সুতো বেঁধে দেয়? এত কষ্ট পাওয়ার জন্য? সুইটি তার নানির থেকে ঘুমের ট্যাবলেট এনেছে। শিমুলের রুমে দেওয়ার জন্য দুধ রেডি করে। দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয়। কিছুতেই দুজনের বাসর করতে দেবে না। ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল তো রুমে ঢুকে গেছে। দরজায় টোকা দেবে এমন সময় রাবিয়া আসে। সুইটির হাতের ট্রে নিজের হাতে নিয়ে বলে, কি করছো? রাবিয়াকে দেখে সুইটি আমতা আমতা করে বলল, নানু বলেছিল এগুলো দিতে। সুইটির ক্ষোভের কথা রাবিয়ার অজানা না। এই মেয়েকে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না। উনি তো নিজে হাতে যা যা প্রয়োজন সব শিমুলের রুমে রেখে এসেছে, তাহলে আবার কেন? সব দেওয়া হয়েছে? সুইটি ভ্যাবাচাকা খেয়ে বলল। ও জানতাম না। রাবিয়া হাত থেকে দুধের গ্লাস নিতে নিতে বলে, তাহলে এটা ফেলে দেই। রাবিয়া মনে মনে হাসে, এই পুচকি তাকে ঘোল খাওয়াবে। ফালাবে কেন? তুমি খাও। সুইটি চমকে বলল, না না মামি, আমি খাবো না। কিন্তু রাবিয়াও ছাড়ার পাচ্ছি না। জোর করে সুইটিকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে, রুমে যাও, অনেক রাত হয়েছে। সুইটি মাথা নিচু করে চলে যায়। মনে মনে ভাবে, কাকে ঘুম পড়াতে আসলে আমার এখন কিনা নিজেই ঘুমাবো। একবার না পারলেই তো দেখো শতবার। তাও এই মেয়েকে বাড়ি ছাড়া করবই। শিমুল পুষ্পর সাথে কি করছে এটা ভেবে সুইটি দিশেহারা। পুষ্প মাথা নিচু করে রাখে। শিমুলের গায়ের পারফিউমের ঘ্রাণে কেমন মাথা ঘুরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই রাত না আসলেই ভালো হতো। শিমুল মাথা নিচু করে পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলবে, তুমি কি ভয় পাচ্ছ? পুষ্প কথা বলে না। শিমুলের হাসি, গলার স্বর সব কিছুই যেন লজ্জা মাখানো। শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। শিমুলের ছোঁয়াতে এই প্রথম না, তারপরে পুষ্প যেন নতুন করে শিমুলের উষ্ণ আদরের পরশ পেয়ে মৃদু কাঁপে। আমার দিকে তাকাও না, বউ সাজে মন ভরে দেখি। আচ্ছা, এমন করে বললে কি তাকানো যায়? যায় না। পুষ্পও তাকাতে পারে না। শিমুল মুচকি হাসে। পুষ্প ভয় পাচ্ছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। শিমুলও ছাড়ার মানুষ না। হাত দিয়ে মুখ উঁচু করে বলল, আমাকে দেখো। পুষ্প বলল, দেখছি। মন ভরে দেখো। শিমুল পুষ্পর কোলে শুয়ে পড়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুলরানী আমার ঘরে। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। এখন থেকে যখন তখন তোমাকে দেখতে পারবো। পুষ্প মুগ্ধ নয়নে শিমুলের খুশি ভরা মুখ দেখে। তার মতো সামান্য পুষ্পকে পেয়ে শিমুল এত খুশি এটা ভাবলেই সুখে পুষ্পর চোখ ভিজে ওঠে। শিমুল হাত দিয়ে পুষ্পর গাল ধরে বলল, আমি জানি তুমি আমার ভালো বউ হবে, হবে না? জি। ভালোবাসি বউ। আমিও। তাহলে এত ভয় আর লজ্জা পাচ্ছ কেন? পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। সত্যিটাই বলে, জানি না, কিন্তু আজকে কেন জানি ভয় লাগছে। শিমুল হাসে। আমি এমন কিছুই করবো না যেটা ভয়ের মতো হবে। আমাকে ভরসা হয় না? হয়। শিমুল উঠে বসে বলল, ফ্রেশ হবে না? চলো। পুষ্প ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আস্তে আস্তে সব গয়না খুলতে থাকে। আয়নায় আর চোখে শিমুলকে দেখে। শিমুল বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, পূর্ণ দৃষ্টি পুষ্পর দিকে। পুষ্প তাকিয়ে হাসলে শিমুল এগিয়ে আসে।
পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকিয়ে বলল। আমি হেল্প করি। পুষ্প শিমুলের দিকে ফিরে বলল। আচ্ছা। পুষ্পর হাতগুলো শিমুলের সামনে এগিয়ে দেয়। শিমুল চুপচাপ চুড়ি খুলে দেয়। শাড়িতে লাগানো সেফট পিন খুলে দিলে পুষ্প ড্রেস পাল্টিয়ে একটা হলুদ সুতির শাড়ি পরে। পুষ্প বাথরুম থেকে বেরিয়ে দেখে শিমুল বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। পুষ্প ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। শিমুল মুগ্ধ নয়নে পুষ্পকে দেখে। মেয়েটাকে আজকে বেশি সুন্দর লাগছে। তার হয়েছে বলেই হয়তো হাত বাড়িয়ে কাছে ডাকলে পুষ্প বিছানায় বসে। শিমুল পুষ্পর হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয়। শিমুল এখন চাইলে পুষ্পর সাথে ইন্টিমেট হতে পারে, পুষ্পর দেহের প্রতি ভাঁজে ভাঁজে ছুঁয়ে দিতে পারে, কিন্তু শিমুল এমন করবে না। প্রথম রাত নিয়ে মেয়েদের অনেক ভয় থাকে। পুষ্প কী আতঙ্কে আছে এটা শিমুল খুব বুঝতে পারছে। পরিবার ছেড়ে এসে পুষ্পর মানসিকভাবে বিধ্বস্ত। শিমুল এখন ঘনিষ্ঠ হলে হয়তো পুষ্প মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো ভাববে শিমুলের ঘনিষ্ঠ হতে এত তাড়া। এটাই কি শিমুলের প্রধান চাহিদা? পুষ্পর সুপ্ত মনের কষ্ট জমা হবে। পুষ্পর বাহাদুরে শিমুল কোনো ভয়ের কারণ হয়ে যেতে চায় না, বরং কোনো ভয় ছাড়াই ভালোবাসার চাদরে জড়াতে চায়। আজকের রাতটা এভাবে বুকে নিয়েই কাটুক, সারা জীবন তো পড়েই আছে। এত বছর অপেক্ষা করতে পেরেছে, এই 2-3 দিনও পারবে। শিমুল নিজেকে একটু মিষ্টি শাস্তি দিতে চায়। পুষ্পকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায়। শিমুল শুয়ে পুষ্পকে বুকে নেয়। শিমুলের মনে হলো প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মতন শান্তির আর কিছু নেই। বরাবরের মতন পুষ্পকে মনে হলো তুলোর বস্তা, আর এই তুলোর বস্তা বুকে নেওয়াতে শিমুলের মনে হলো তার বুকটা সুখে সুখে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাথা নিচু করে পুষ্পর কপালে চুমু দিয়ে বলল, আজকে সারা রাত তোমাকে দেখব, মন ভরে দেখব। এত কষ্ট করে যে পাখিকে পোষ মানাতে পেরেছি, তাকে আজকে দেখেই মন ভরাবো। পুষ্প অবাক হয়ে বলল, সত্যি? শিমুল পুষ্পর নাকের সাথে নাক ঘষে বলল, সত্যি। পুষ্পর কাছে শিমুল এক পাগল প্রেমিক। সে ভাবতেও পারেনি শিমুল তাকে বুঝে কিছুটা সময় দিয়ে দেবে। এই ব্যাপারটা পুষ্পর মনে শিমুলের জন্য শ্রদ্ধা আরও বেড়ে যায়। সেও শক্ত করে শিমুলকে জড়িয়ে নেয়। বুকে নাক ঘষে ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন? শিমুল পুষ্পের নরম ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে বলল, তোমার বর যে, তাই। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে শিমুলের হালকা কালচে ঠোঁটে ইচ্ছায় ডুব দেয়। শিমুল হাসে। প্রেয়সীর প্রেমে ডুবে সামিল হতে নিজেও সাড়া দেয়। পুষ্পর নরম শরীরটা হাতে নিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুল হাসে না, তার চোখে মুখে এখন রাজ্যের তৃষ্ণা। এই তৃষ্ণা মিটাবে কিভাবে? শিমুল ভোর 4টার দিকে ঘুমিয়েছে। দুজনের মনে যে এত কথা থাকতে পারে তা বুঝি রাতেই প্রকাশ পেল। শিমুল কথার ফাঁকে ফাঁকে পুষ্পকে চুমু দিচ্ছিল। প্রিয় মানুষের কাছে থাকলে যে এতটা সুখ অনুভব করা যায়, এটা পুষ্প তার শিমুলকে পেয়ে উপলব্ধি করতে পেরেছে। শিমুল তাকে একটা গলার হার দিয়েছে। হারের সাথে SRP অক্ষরের পেঁচানো একটা লকেটও আছে। শিমুল নিজে হাতে পরিয়ে গলা সমেত লকেট আলতো ছুঁয়ে বলছে, এই হারটা যেন সব সময় গলায় থাকে। 5টার দিকে পুষ্প ঘুম ভেঙে যায়। সে ঘুমালেও তার ব্রেন ঠিক এটা ছিল যে সকালে উঠতে হবে। চোখ খুলে পুষ্প আবিষ্কার করে তার উপরে কেউ হাত পা দিয়ে আঁকড়ে ধরে আছে। সব সময় একা থাকা পুষ্পর এটা হজম হলো না। চোখ বড় বড় করে আঁকড়ে ধরা আগন্তুকের দিকে তাকায়। ঘুমন্ত শিমুল, এই ঘর, শিমুলের গায়ের মিষ্টি গান সব মিলিতে পুষ্পের মনে পড়ে সে কাল শ্বশুর বাড়ি এসেছে। আঁকড়ে ধরা মানুষটা তার শিমুল। পুষ্প ঘুমন্ত শিমুলকে দেখে, কি মায়া লাগছে। আচ্ছা, মায়ের উপমা দিতে মেয়েদের যদি মায়ামতি বলে, ছেলেদের কি বলে তার জানা নেই। পুষ্প শিমুলের কপালে আল গোছে চুল সরিয়ে কপালে চুমু খায়। শিমুল নড়ে চড়ে পুষ্পকে আরও টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। পুষ্পর ওঠা দরকার, উঠতে চাইলে শিমুলের ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ মেলে পুষ্পকে কাছে পেয়ে পুষ্পর গলায় মুখ গুজে বলল, উঠে যাচ্ছ কেন? আমার ঘুম শেষ হয়নি তো। আমি উঠে যাব, তুমি ঘুমাও। না, তোমাকে সাথে নিয়ে না ঘুমালে ঘুম হবে না। সবাই খারাপ বলবে। বলুক, নতুন বউ দেরিতে উঠবে, এটাই নিয়ম। এই নিয়মগুলো কি তুমি আবিষ্কার করেছো? শিমুল ঠোঁট টিপে মুচকি হাসে।
বউ আমার, নিয়ম তো আমি আবিষ্কার করব। এত নড়াচড়া করো না তো। পুষ্প শান্ত শুয়ে থাকে, কিন্তু শিমুল শান্ত থাকে না। দুষ্টুমিতে পুষ্পকে মাতাল করে ছাড়ে। পুষ্প খিলখিল করে হাসে। শিমুলের গভীর ছয়ে পুষ্প যখন চোখ বন্ধ করে আছে, তখনই দরজায় টুপটাপ করে কেউ ধাক্কা দেয়। তারপরে বাজখাই গলায় বলে, শিমুল, শিমুল রে, আরে তোর বউরে উঠাইয়া দে। নতুন বউ কি এতক্ষণ ঘুমায়? লাজ শরম নাই। পুষ্প ছটপট উঠে পড়ে, হাত দিয়ে গায়ের কাপড়টা টেনে টেনে ঠিক করে। তার হাত পা কাঁপছে, দ্রুত ছুটে গিয়ে দরজা খোলে। পেশাকার দরজা থেকেই পুষ্পকে তীক্ষ্ণ চোখে দেখে। পুষ্প এমন চাহনি দেখে মাথা নিচু করে নেয়। পেশাকার পুষ্পর মাথায় হাত দিয়ে দেখে চুল ভেজা না শুকনো। শুকনো দেখে বলল, কোন সময় ফজরের আজান দিয়েছে, এখনো গোসল করনি কেন? গোসল করার মতন কিছুই হয়নি, তাই পুষ্প গোসল করেনি। কিন্তু সামনের অগ্নির মতো জ্বলন্ত নারীটিকে এই কথা বলার থেকে চুপ থাকাই শ্রেয়। পুষ্পকে চুপ থাকতে দেখে পেশাকার বেগম বলল, আমরা কাকপক্ষী জাগার আগেই গোসল ছেড়ে নিতাম। তোমাদের মতো বেলাত ছিলাম না। গোসল ছাড়া যেন রুম থেকে বাহির না হও, নির্লজ্জ মেয়ে কোথাকার। তিনি তেরা চোখে তাকিয়ে চলে গেল। পুষ্প দরজা আটকে ফিরে আসে। তার চোখ টলমলো করছে। প্রথম দিন সকালে যে এমনতর ঝাড়ি খেতে হবে, এর জন্য পুষ্প প্রস্তুত ছিল না। শিমুল তার বুবুর এমন কাজে হতভম্ব। পুষ্পর টলমলো চোখের দিকে তাকিয়ে উঠে বসে। খাটে বসে পুষ্পর হাত ধরে তার কাছে বসায়। কি হলো? বুবু এভাবে বললো কেন? এটা বলতে বলতে পুষ্প চোখ দিয়ে টলমলো করে পানি পড়ে যায়। শিমুল চোখের পানি মুছে দিয়ে পুষ্পকে সান্ত্বনা দিল। আগের কালের মানুষ তো এসব মানে বেশি। হুম। পুষ্প, আমাদের বিয়েটা মা আর ভাইয়া ছাড়া কেউ মেনে নেয়নি। আমাকে নিয়ে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেনি, বিধায় তোমার উপর তাদের ক্ষোভ থাকবে। তেরা তেরা কথা বলবে, নিজেদের রাগ দেখাবে। তুমি নিজে শক্ত থাক, তোমার নিজের শক্ত থাকতে হবে। তাদের দেখিয়ে মোটেই কাঁদা যাবে না। কাঁদলেই তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আরো বেশি বেশি এমন করবে। তাই তোমার কি করতে হবে? তুমি নিজের মতো চলবে। কোনো সমস্যা হলে আমাকে বা মাকে বলবে। আর এদের জন্য চোখের পানি যেন আর না পড়তে দেখি। আমার বউয়ের চোখের পানি খুব দামি, ঠিক আছে? মানুষটা এত ভালো করে সব বোঝায় যে না বুঝে উপায় থাকে না। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলে। রাবিয়া পুষ্পকে দেখে ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো হেসে বলল, পুষ্প, কিছু খাবে? পুষ্প ওনার দিকে তাকায়। এক পরিবারে কত ধরনের মানুষ। একজন ধানি লঙ্কা তো, আর একজন বরফ গোলাপ পানি। সে মাথা নেড়ে না জানায়। ফুলি তখন আটার রুটি বানাচ্ছে। শাশুড়ি বৌমাকে একসাথে বসে থাকতে দেখে পেশাকার সারা শরীর জ্বলে যায়। পুষ্পকে বলে, রুটি বানাতে পারো নাকি শুধু ছেলেদের মাথা খেতেই পারো? এমন কথা কি উত্তর হতে পারে তা পুষ্পর জানা নেই। সে কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে বসে থাকে। নতুন বউকে এমনভাবে কথা বলাতে রাবিয়া বিব্রত হয়। পরিস্থিতি সামলাতে বলে, আম্মা আজকে ফুলি বানাক। পুষ্প তো এখন সবসময় এখানে থাকবে, পরে বানাতে পারবে। রাবিয়ার কথা শুনে পেশাকার মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, একদিনে বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে কথা তর্ক করো? শৌকত, কই তুই? দেখে যা তোর বউ কত বেড়েছে। আম্মা, আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকে এসেছে। তাতে কি? আমি এই বাড়িতে প্রথম দিন এসেই মশলা বেটে রান্না করেছিলাম। তোমাদের মতো এত নকশা করিনি। পুষ্পর কাছে অবস্থা সুবিধার লাগে না, কিন্তু সে তো রুটি বানাতে পারে না। সাহস করে রাবিয়াকে বলল, মা আমি পারবো। এটা বলে উঠে রান্নাঘরে গিয়ে ফুলির হাত থেকে বেলুনি নিয়ে রুটি বেলতে যায়। বাবার বাড়িতে কাজ না করা অদক্ষ পুষ্প গোলগাল রুটি বানাতে পারে না। যতই গোলগাল বানাতে যায় ততই তারা বাঁকা হয়ে যায়। পেশাকার পাশে দাঁড়িয়ে আছে। পুষ্পর বুকটা কাঁপে। পেশাকার কিছু বলার আগে রাবিয়া আসে। আম্মা, আব্বা উঠেছে, আপনাকে ডাকে। পেশাকার রুটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পরে রাবিয়া ফুলিকে দিয়েই রুটি বানিয়ে ফেলে। পুষ্প তার শাশুড়ির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভিজে ওঠে। রাবিয়া পুষ্পকে আবার ডাইনিং টেবিলের চেয়ারে বসায়। আমার যখন বিয়ে হয় আমি খুব ছোট ছিলাম, কিছুই পারতাম না। সবাই ভুল ধরতে মুখিয়ে থাকতো, কেউ শিখিয়ে দিতে আসতো না। অথচ আমাকে শিখিয়ে দিলে আমি পারতাম। একসময় করতে করতে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মন থেকে গেল না। বুকে এখনও সব তাজা। আমি তোমাকে নিজ হাতে সব শেখাবো।
আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার ছেলের বউ এমন কষ্ট পাক। এমন ভালো একটা শাশুড়ি পেয়ে পুষ্প মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া জানে। রাবিয়া পুষ্পর জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। তখনই সুইটি আলু থালো বেশে ছুটতে আসে, এসেই পুষ্পর সামনে দাঁড়ায়। পুষ্প সুইটিকে দেখেই বুঝতে পারে সুইটি মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। সুইটি কিছু না বলে পুষ্পর চুলে হাত দেয়। চুল ভেজা এটা বুঝতে পেরে বলল, তোমার চুল ভেজা কেন? এমন উদ্ভট প্রশ্নের উত্তর কি হতে পারে পুষ্প ভেবে পায় না। তখনই শিমুল আসে পুষ্পর পাশের চেয়ারটা টেনে তাতে বসে বলল, চুল ভিজানোর কাজ করেছে তাই চুল ভিজা, তোর কোনো সমস্যা? শিমুলের দিকে চোখ কটমট করে তাকিয়ে সুইটি আবার রুমে চলে যায়। যদিও রীতিমতন 2.5 দিন পরে মেয়ে আবার বাবার বাড়ি যাওয়ার কথা থাকে, কিন্তু মুন্নির বর আবার ঢাকা চলে যাবে বিধায় আজকেই পুষ্পকে নিতে আসবে। পুষ্পর বাবার বাড়ির লোক আসবে। পুষ্প সে কি খুশি, শাশুড়িকে হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। দুপুরের দিকে মিজান শেখ, মুন্নি আর মুন্নির বর আসে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। খাওয়ার সময় হলে শওকত বা মজিব হাওলাদার কাউকেই টেবিলে আনা যায় না। শিমুল নিজেই সবাইকে সাদর করে খাবার বেড়ে দেয়। মিজান শেখ বারবার জিজ্ঞাসা করছিল মজিব আর শওকত হাওলাদারের কথা। শিমুল বলল, আপনি শুরু করেন, আব্বা আর দাদা একটা কাজে বাইরে গেছে, আসতে দেরি হবে। পুষ্পর চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর বাড়িতেই আছে। পুষ্পর বাবার সাথে বসে খেতে এত লুকোচুরি। বিকালে পুষ্প আর শিমুল মিজান শেখের সাথে তাদের বাড়িতে যায়। পুষ্প অবাক হয়ে তার আব্বা আমার কাজকর্ম দেখে। যে শিমুলের নাম শুনলেই পুষ্পকে মারা হতো, সেই শিমুলকে কত আদর যত্ন করা হচ্ছে। রোকসানা কিছুক্ষণ পরে পরে এটা সেটা এনে দিচ্ছে। পুষ্প চুপচাপ সব দেখে আর ভাবে, বাবা মায়ের কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন জ্বালাতো। আর এখন একটু কষ্ট হলেও শিমুলকে পেয়েছে, আর বাবা মাও কি সুন্দর শিমুলকে জামাই আদর করছে। পুষ্প মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। পলাশ বেহার মতন নিধির পিছু পিছু ঘুরছে। নিধি পলাশকে দেখেও দেখছে না। সবার সাথে হেসে কথা বললেও পলাশকে এড়িয়ে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়াটা পলাশের সহ্য হচ্ছে না। বারবার নিধিকে দেখছে। নিধি যেহেতু একসময় এই কলেজের স্টুডেন্ট, তাই সব শিক্ষকই নিধির প্রতি সদয়। ক্লাস গ্যাপে পলাশ অফিস রুমে আসে। তখন নিধিরও গ্যাপ ছিল। নিধিকে একা পেয়ে পলাশ সোজা নিধির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিধি মাথা তুলে তাকায়, তারপর আবার চোখ নামিয়ে নেয়। পলাশ ডাকে, নিধি, নিধি। নিধি কথা বলে না দেখে পলাশ হাঁটু মুড়ে নিচে বসে। একটু কথা বললে কি হয়? পলাশ তো এতটা খারাপ না। একটু কথা বলো। পলাশের এমন কাজে নিধি অপ্রস্তুত হয়ে যায়। তাদের প্রেম চলাকালীন প্রেমের কথা কলেজের কেউ জানতে পারেনি। এখন হঠাৎ করে পলাশের এমন কাজ কেউ দেখে নিলে নিধির সমস্যা। তাই সে আস্তে করে বলল, কি বলবো, ভীতু পুরুষের সাথে কথা বলার মতন রুচি নেই। নিধি উঠে চলে যেতে নিলে পলাশ আরও কিছু বলতে চায়। নিধি থামিয়ে বলে, আপনি আমাকে এভাবে বিরক্ত করলে খারাপ হবে, কিন্তু কাছে এসেছি বলে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছেন। কই, এতদিন তো খবর নেননি, একবারের জন্যও জানতে চাননি কই আছি। নিধি উঠে চলে যায়। পলাশ অসহায় হয়ে উঠে দাঁড়ায়। নিধির প্রতিটা কথা পলাশের বুকে এসে লেগেছে। সে ভীতু। পলাশ চুপচাপ নিজের টেবিলে গিয়ে বসে। টেবিলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে। এত এত কষ্টের মাঝে পলাশের শরীরটা আর বয়ে বেড়াতে ইচ্ছা করে না। তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়ে গেছে, এখন যোগাযোগ রাখলে নিধির সংসার ভাঙতে তিনি দুবার ভাববে না। তারপরেও পলাশ লুকিয়ে নিধির বাবার ঠিকানায় গিয়েছিল। ওখানে গিয়ে কাউকে পায়নি। নিধির কোথায় বিয়ে হয়েছে সেই খবরও পায়নি। এক বুক হাহাকার নিয়ে ফিরে এসেছে। কিছুক্ষণ পরে কলেজ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ, বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মরে যেতাম সেটাই ভালো হতো। এর পরের দিন শিমুল আর পুষ্প বাড়িতে ফিরে আসে। শিমুলের জরুরি কাজ আছে বিধায় তাড়াতাড়ি ফিরে আসা। পুষ্প রাবিয়া বেগমের কাছে গিয়ে বসে থাকে। নিজের মাকে ছেড়ে এসেছে। রাবিয়ার কাছে আসলে মায়ের মতন ঘ্রাণ পাওয়া যায়। দুজনের কথা বলতে বলতে অনেক সময় কাটায়। রাত 9টার সময় পুষ্প তার রুমে আসে। শিমুল বিকেলে বেরিয়েছে, এখনও আসেনি। পুষ্পর চোখগুলো শুধু শিমুলকেই খোঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ। পুষ্প এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নেয়। খুলে দেখে কালো শাড়ি, সাথে একটা চিরকুট। পুষ্প চিরকুট হাতে নিয়ে পড়া শুরু করে। প্রণয়িনী, আমি যে বিষ ব্যথায় পাগল হয়ে যাচ্ছি, তোমার চোখে পড়ে না? প্রণয়িনী, আমার তৃষ্ণার্ত চোখের নেশা কি তোমায় কাবু করতে পারছে না? প্রণয়িনী, এই জন্ম উপোস পাগল প্রেমিকের খরা লেগে মরে যাওয়া শিমুল গাছে একটু উষ্ণ ছোঁয়া দেয়া যায় না? প্রণয়িনী,
তুমি কি আমার মতো তৃষ্ণায় ছটফট করো? খুব আপন করে নেওয়ার ইচ্ছে জাগে না? প্রণয়িনী, তুমি চাইলে আমরা সেমন ফুল ফোটাতে পারি। আমাকে দেখো, আমি খুব করে চাইছি তোমাদের ডুবে যেতে। তুমিও কি আমাদের ডুবতে চাও? এই শাড়িটা পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। যে আপনার অতি বাধ্যগত স্বামী শিমুল। এই সামান্য চিরকুট পরেই পুষ্পর মনটা অন্যরকম ভালো লাগাই ছেয়ে যায়। লজ্জায় শরীরে শিহরণ বয়ে যায়। কালো শাড়িটা হাতে নিয়ে রেডি হতে ছুটে। আজকের মনের সব রং মিশিয়ে সাজবে। রাত 11টার দিকে শিমুল রুমে আসে। রুম অন্ধকারে লেপ্টে আছে। শিমুল লাইট জ্বালিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে কালো শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। শিমুল আলতো পায়ে এগিয়ে যায়। পুষ্পকে নিজের করে দেওয়ার জন্য মনে মনে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পুষ্পর হাত ধরে বলল, আমার বউকে অনেক সুন্দর লাগছে তো। শিমুলের এমন প্রশংসায় পুষ্প মিয়ে যায়। বুকের পাখি উলট পালট ডানা ঝাপটাতে বেরিয়ে যেতে চায়। শিমুলের নিঃশ্বাসের গরম তাপে পুষ্প চোখ বন্ধ করে নেয়। মাথা নেড়ে বলল, মিথ্যে কথা। সত্যি এত সুন্দর লাগছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পুষ্প মাথা নিচু করে লাজুক হাসে। পুষ্পর লাজুক হাসির দিকে তাকিয়ে শিমুলও হাসে। তারপর শিমুল পুষ্পকে কোলে তুলে নেয়। ফিসফিস করে বলল, আজকে রাতে আমি ভীষণ খারাপ হতে চাই। আজকে না হয় শিমুল ফুল ফুটুক। পুষ্প প্রতি উত্তরে শিমুলের গলা আঁকড়ে ধরে। প্রণয়ের ছোঁয়া সেও জর্জরিত, কাতর। পুষ্পকে কোলে নিয়ে শিমুল আলতো গলায় গেয়ে ওঠে, তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন। শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না। তোমায় গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানি না। পুষ্প মুগ্ধ গলায় শিমুলের গলার গান শোনে। শিমুলের বুকে মাথা রেখে শিমুলের বুকে উথাল পাতাল ঠিক টের পাচ্ছে। পুষ্প মাথা নিচু করে শিমুলের বুকের কাজের গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল হেঁটে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্পকে লজ্জা পেতে দেখে তার খুব ভালো লাগছে। পুষ্প নরম মনের ভয়ানক তাপে শিমুল তখন ছন্ন ছাড়া। আদরের চোখ দিয়ে পুষ্পকে দেখে, যে চোখের দৃষ্টি পুষ্পর শরীর শিহরণ জাগাতে সক্ষম। শিমুল পুষ্প চোখের দিকে তাকিয়ে আছে। পুষ্প তাকাতে পারে না। হাত দিয়ে শিমুলের মুখ অন্যদিকে ফেরাতে চাইলে শিমুল হাত ধরে বলল, কি? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল পুষ্পর নরম গালে তার দাড়িযুক্ত গাল ঘষে জড়ানো গলায় বলল, কি না? না। শিমুল মুচকি হাসে। পুষ্পর গালে হাত বুলিয়ে দিয়ে পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। না, না ভাঙে না, শিমুল নিজেই ভেঙে দেয়। নিষিদ্ধ ইচ্ছাদের পাখা মেলে উঠতে দেয়। নীড়ে ডুবে যায় পুষ্পতে। পুষ্প শিমুলের পাগল করার ছোঁয়ায় দিশা হারায়। শিমুল তখন পুষ্পকে নতুন রূপে আবিষ্কার করতে ব্যস্ত। নিজের সবটা ভালোবাসা উজাড় করে পুষ্পকে নতুন রূপে রাঙিয়ে তুলতে সে কি চেষ্টা! নিজেকে নতুন রূপে পুষ্পর সামনে নিয়ে এলো। পুষ্প অবাক হয়ে শিমুলের পাগলামি দেখে। শিমুল আজ সত্যিই পাগল। পাগলামি আজ সীমাহীন। পুষ্প কাপা ঠোঁটে কিছু বলতে চেয়েও বলা হয় না। শিমুলের আধো আধো পাগলের প্রলাপ শুনে পুষ্পর লজ্জা মুখ লোকায়। ফিসফিস করে শিমুল বলে, না প্লিজ না। শিমুল পুষ্পর কথা শোনে না। সে নিজের আধিপত্য প্রসার ঘটাতেই ব্যস্ত। তার নিঃশ্বাস তখন রুমের পরিবেশ অশান্ত করে দিচ্ছে। শুধু নিঃশ্বাসই রুম অশান্ত করে না, শিমুলের মুখে জড়ানো গলায় পাগল করা কথাগুলো পুষ্পকে অশান্ত করে দেয়। পুষ্প চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল শান্ত বাচ্চার মতন শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শিমুল নিভু নিভু গলায় পুষ্পকে বলে, কি খবর পুষ্পরানী? শিমুলের এমন কথায় পুষ্প চোখ খুলে তাকায়। শিমুলের চুলে হাত রেখে বলে, আপনি ভীষণ খারাপ মানুষ। তাই নাকি? ভীষণ খারাপ। আচ্ছা, আসলেই খারাপ। প্রতিটা পুরুষই তার ব্যক্তিগত নারী সান্নিধ্যে আসলে খারাপ হয়ে যায়। এত খারাপ হতে হয় না। হয়তো চৈত্রের খরায় মরে যাওয়া গাছে ফুল ফুটেছে, শিমুল ফুল। শিমুলের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে বলল, আর একটাও বাজে কথা বলবেন না। আরে বাজে কথা কি? আর এভাবে আপনি আপনি করছো কেন? প্রমোশন থেকে ডিমোশন করে দিলে ব্যাপার কি? পুষ্প কথা বলে না, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ আর শিমুলকে দেখানো যাবে না। শুধু শিমুল কেন, অন্য কাউকেও দেখানো যাবে না। সারা অঙ্গে শিমুল লেপ্টে গেছে, যেন অন্য কেউ দেখলেই বুঝে যাবে। শিমুল কিছুক্ষণ পুষ্পকে দেখে বলল, এই জন্যই বলি
তোমার নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখার দরকার ছিল। পুষ্প নিজেকে কেমন পূর্ণ পূর্ণ লাগে, সুখে চোখে জল আসে। সে টলমলো চোখে শিমুলকে দেখে। শিমুল সেদিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি খুব সরি ফুলরানী। পুষ্প শিমুলের বুকে হাত রাখে। শিমুলের মুখে হাসি দেখে পুষ্পর মনটা ভরে যায়। শিমুলের কানে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, তুমি এত পাগল কেন? তোমার বর যে, এই জন্য। হুম। তুমি যে আমার সুখের রানী তা জানো? পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে বলল, আগে জানতাম না, এখন তোমার সুখী চেহারা দেখে কিছুটা উপলব্ধি হচ্ছে। কিছুটা না, আমার সব সুখ আল্লাহ তোমার মাঝে দিয়েছে। তোমাকে পেয়েছি, তোমাকে পেয়ে আমি পূর্ণ। তোমাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পুষ্প কিছু বলে না। শিমুল আদল বুকে চুপচাপ শুয়ে থাকে। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে দুজনের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন, একজন আরেকজনের সুখের খোরাক। পুষ্প তার ফুসফুস ভরে শিমুলের ঘ্রাণ নেয়। ভোর সকালে পুষ্প উঠে যায়। বিছানায় শিমুল বেঘরে ঘুমাচ্ছে। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প রাতের দৃশ্য চোখে ভেসে ওঠে। লাজুক হেসে বাথরুমে ছোটে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে। মোনাজাতে সবার আগে শিমুলের জন্য দোয়া আসে। এমন স্বামী দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষ করে আবার বিছানায় শুয়ে থাকে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না। যে কোনো সময় শিমুল জেগে যাবে। পুষ্প এই লোকের সামনে পড়তে চায় না। ধীর পায়ে হেঁটে দরজা খুলে বেরিয়ে যায়। ফুলি তখন রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। পুষ্পকে দেখে হাসে। এই ফুলি মেয়েটাকে পুষ্পর পছন্দ হয়েছে, খুবই দিল খোলা। দুজনে এটা সেটা বলতে বলতে নাস্তা রেডি করে। রাবিয়া এসে পুষ্পকে দেখে খুশি হয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার এত সকালে উঠতে হবে না। প্রথম প্রথম একটু দেরি করে উঠলেও আমি বকা দেব না। পেশাকার এসে এই কথাটা শুনে নেয়। কোন নবাব জাদির বিয়ে করিয়ে এনেছো যে দেরি করে উঠবে? আম্মা, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার আম্মা কি কোনো তাবিজ টাবিজ দিয়েছে নাকি? সকালে নাস্তার সাথে মিলিয়ে দেওয়ার ধান্দায় আছো? পুষ্প অবাক হয়ে বলল, তাবিজ? কেন, তাবিজ চিনো না? তাবিজ করে শিমুলকে যেভাবে পাগল করেছো। পুষ্প অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। রাবিয়া তার শাশুড়িকে এটা সেটা বলে থামায়। পেশাকার গিজগিজ করতে করতে চলে যায়। পলাশ কলেজ যাওয়ার পথে দেখে নিধির রেস্টরুমে বসে আছে। উঁকি দিয়ে দেখলো আর কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে দরজা আটকে দেয়। হঠাৎ করে পলাশ আসতে নিধি চমকে তাকায়। পলাশ এসে সোজা নিধির দুপা আঁকড়ে ধরে। নিধি, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু এভাবে কথা বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। আমার সহ্য হয় না। নিধির বুকের তোলপাড় পলাশ দেখে না। তার বুকে রক্তক্ষরণ কারোর চোখে পড়ে না। অসাধারণ ব্যক্তিত্বের পলাশ এমন ভেঙে পড়া দেখে নিধি অবাক হয়। হাত দিয়ে জোর করে পলাশের বাঁধন থেকে মুক্ত হয়। কি করছেন? মাথা ঠিক আছে? কথা বলো, যা ইচ্ছে তাই বলো, কিন্তু এভাবে চুপ করে থেকো না। কথা বললে কি হবে? সব কি আগের মতন হবে? আমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? পলাশ চুপ করে নিধিকে দেখে। নিধি আবার বলে, আগের মতন হবে না, আর আপনিও আমার সামনে এভাবে আসবেন না। চলে যান, আর বিরক্ত করলে আমি কলেজ থেকে চলে যাব। পলাশ ছলছল চোখে নিধিকে দেখে। তার জন্য চলে যাবে? উঠে দাঁড়িয়ে বলল, আর কথা বলতে আসবো না। বেশি সমস্যা হলে বলো, চাকরি ছেড়ে দেবো। সে আস্তে করে বেরিয়ে আসতে গেলে নিধি হাত ধরে আটকায়। পলাশ কিছু বুঝে ওঠার আগে নিধি পলাশের বুকে ঝাঁপিয়ে পড়ে। ফিসফিস করে বলল, আমি আর সইতে পারছি না পলাশ, বুকে প্রচণ্ড ব্যথা করে, এই যন্ত্রণায় মরে যাচ্ছি। আমাকে প্লিজ মুক্তি দাও, বাঁচতে দাও। পলাশ নিধিকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। অন্যের বউ বুকে নেওয়া পাপ, সেটা পলাশ জানে, তবু আজকে সে পাপ করতে রাজি। অনেক বছর ধরে যার ছোঁয়া পেতে মন উজাটন, তার ছোঁয়া পেয়ে পলাশের নাকের পাটাতন ফুলে চোখ দিয়ে পানি পড়ে। নিধির ঘাড়ে মুখ লুকিয়ে নিধির মতো করে ফিসফিস করে বলল, আর চালাবো না, জীবনের তরে মুক্তি দিলাম। শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পকে পায় না। মনে মনে হাসে। পুষ্প যে লজ্জায় কাছে আসছে না এটা বেশ বুঝতে পারছে। তারপর গলা উঁচিয়ে পুষ্পর নাম ধরে ডাকে। পুষ্প তখন সোফায় বসে তার শাশুড়ির মাথায় তেল দিচ্ছিল। ফুলিকে বলল, ফুলি, তোমার ভাইয়া কেন ডাকে? দেখে আসো তো। ফুলি দৌড়িয়ে যায়। পায়ের শব্দ শুনে শিমুল ভাবে পুষ্প এসেছে। হাসি মুখে তাকিয়ে দেখে ফুলি দাঁড়িয়ে আছে। ভাইজান,
কিছু লাগবো? শিমুল হাসি হাসি মুখ নিমিষেই গম্ভীর করে বলল, চা লাগবে। আচ্ছা। শিমুল দরজা থেকে উকি দিয়ে দেখে পুষ্প তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ফুলি চা নিয়ে আসে।